ছবিতে স্পিতি ভ্যালি তো অনেক দেখেছেন, দেখতে অনেকটা লাদাখের মতো, তাই না? তবে এখানে আসা ও এখানে দিন কাটানো কিন্তু বেশ সুখকর। তাই আসুন একটু ঘুরে দেখি কাজা। নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওগুলিতে আপনি দেখেছেন রূপসী ছিটকুল, দেখেছেন সাংলার কামরু ফোর্ট, আর দেখেছেন আমাদের সাংলা থেকে টাবো যাত্রা। খাপ থেকে টাবোর অসাধারণ যাত্রার ভিডিও যদি আপনি না দেখে থাকেন, তবে তা দেখুন আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে। যাই হোক, আজ 23শে অক্টোবর এই ভিডিওতে আমরা দেখব টাবো থেকে কাজার অসাধারণ রাস্তা আর কাজার সব অসাধারণ গন্তব্যগুলি। বন্ধুরা, একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি যে আপনারা ভিডিও দেখলেও ভিডিওকে লাইক করতে ভুলে যাচ্ছেন। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিও ভালো লাগলে একে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। টাবো থেকে কাজার দূরত্ব 50 কিলোমিটার। তবে যদি ধানকার মনাস্ট্রি দেখতে না চান তাহলে দূরত্ব আরো খানিকটা কমে যাবে। আমরা কিন্তু ধানকার মনাস্ট্রি হয়ে তবেই কাজা যাব। হিমালয়ের 4টি ভাগের মধ্যে শিবালিক, অবহিমালয় ও হিমাদ্রি হিমালয়ের থেকে টেথিস হিমালয় কিন্তু একদম আলাদা। উচ্চতার কারণে অবহিমালয় বা হিমাদ্রি হিমালয় বরফে ঢাকা হলেও টেথিস হিমালয়ের গঠন কিন্তু সম্পূর্ণ আলাদা। শীতে বরফপাত হলেও গ্রীষ্মে কিন্তু নগ্ন মরুভূমিতে পরিণত হয়। আর শিবালিক থেকে যাত্রা শুরু করলে টেথিস হিমালয়ে পৌঁছে আপনার মনে হতে পারে যে গ্যালারি বা সিঁড়ি বেয়ে আপনি পৌঁছে গেছেন ছাদে। গুরুদংমার যাবার পথেও আমার একই রকমের অভিজ্ঞতা হয়েছিল। ভারতে কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি দেখা যায় লাদাখ, স্পিতি ও উত্তর সিকিমের গুরুদংমার অঞ্চলে। তবে এই শীতল মরুভূমির গঠনের ইতিহাস কিন্তু খুবই মজাদার। আজ যে পাহাড়ের ভূমিরূপ দেখে অবাক হচ্ছি, একসময় সেই স্থানে কোনো পাহাড়ই ছিল না, ছিল এক বিশাল সমুদ্র। ভূগোলে হয়তো পড়ে থাকবেন যে একসময় আজকের মতো ছিল না কোনো মহাদেশ, ছিল এক বিশাল ভূখণ্ড, নাম প্যানজিয়া। সেই প্যানজিয়া ভেঙে প্যালিওজোইক যুগে তৈরি হলো লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড। সময় চলছিল ভালোই, পৃথিবীর বুকে ফুলে ফেপে উঠেছিল ডাইনোসরদের রাজত্ব। তারপরই এলো সেই ভয়ঙ্কর দিন পৃথিবীর বুকে। 180 কিলোমিটার চওড়া এক বিশাল মহাজাগতিক উল্কাপিণ্ড পৃথিবীর বুকে চূড়ান্ত গতিতে এসে আছড়ে পড়ে। উৎপন্ন হয় হিরোশিমা নাগাসাকি বোমার থেকেও কয়েক লক্ষ গুণ বেশি শক্তির। ফল সম্পূর্ণ ডাইনোসর প্রজাতি সহ 75% জীবজগতের বিলুপ্তি। শেষ হয় ক্রেটোসাস যুগের। এই উল্কা সংঘর্ষে কিন্তু আরো একটি ঘটনা ঘটেছিল।
নড়ে গিয়েছিল পৃথিবীর অন্তঃস্থল। শুরু হয়েছিল মহাদেশের সমুদ্রযাত্রা। হ্যাঁ, ক্রেটোসাস যুগের শেষ দিকেই ভারতীয় উপমহাদ্বীপ আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে ধাবিত হয় আঙ্গারাল্যান্ডের উত্তরসূরি ইউরেশীয় মহাভূখণ্ডের দিকে। এই ইউরেশীয় ভূখণ্ড ও ভারতীয় উপমহাদ্বীপের সংযোগের পূর্বে যে সাগরটির অস্তিত্ব ছিল সেটি টেথিস সাগর নামে পরিচিত। স্পিতির ভূখণ্ড যে এই টেথিস সাগর থেকে উঠে আসা সেটি এখানে না এলে বুঝবেন না। কাজাতে একটি স্থানে পাওয়া যায় সামুদ্রিক মাছের জীবাশ্মের চিহ্ন। এখানে বোর্ডে লেখা এমার্জড ফ্রম টেথিস সি। বন্ধুরা, আপনাদের আঙুলের একটু ছোঁয়া আপনাদের কাছে বিনামূল্যের হলেও আমার কাছে তা কিন্তু ইন্সপিরেশন। তাই ভিডিও ভালো লাগলে একে লাইক দিতে ভুলে যাবেন না, সাথে বন্ধুদের শেয়ার করতে ও চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না। স্পিতি নদী 225 কিলোমিটার লম্বা। সেই কুনজুম পাহাড় থেকে শুরু হয়ে এর যাত্রাপথ শেষ হয় খাবে। কিন্তু এই সীমিত যাত্রাপথের মধ্যে নদীটি অপূর্ব সৌন্দর্যের সাক্ষী ও সৃষ্টিকর্তা দুটি। রাস্তার পাশ থেকে বয়ে চলা খরস্রোতা নদী সাক্ষী হিসেবে রাখে এর বহমান সবুজ জলধারাকে। সে যাই হোক, যাত্রাপথে স্পিতি নদীর তীরে কিছু সময় কাটিয়ে ফের রওনা দিলাম ভাঙ্কার মনাস্ট্রির দিকে। আচ্ছা, এই যে এলাকার নাম স্পিতি, এই স্পিতি কথার অর্থ কি? এখানকার মানুষদের ভাষাই বা কি? স্পিতি কথার অর্থ হলো মধ্যবর্তী এলাকা। এই স্থান উত্তরে তিব্বত ও দক্ষিণে কিন্নরের মাঝে অবস্থিত বলে এলাকাটির নাম স্পিতি। এখানকার ভোতি ভাষার মানুষজনও খুবই মিশুকে এবং আন্তরিক। অনেকের ধারণা মহাভারত কালের এখানকার স্থানীয় রাজা অশ্বপতি থেকে পিতি বা স্পিতি নামের উৎপত্তি। আবার কেউ মনে করেন যে স্পিতি ঠাকুর নামে তিব্বতী ডাকাতের নাম থেকে স্পিতি নামটি উঠে এসেছে। যুগ যুগ ধরে স্পিতি নদী ও তার উপনদী পিন এই ভূমিরূপকে গভীরভাবে কেটে গিরিখাত তৈরির মাধ্যমে বয়ে চলেছে। এই উপত্যকাতে গাছের অনুপস্থিতির কারণে নদীর গভীর খাত স্পষ্ট দেখতে পাবেন ধাপে ধাপে গড়ে ওঠা জমা পলির ভূমিরূপ। কোন কোন স্থানে নদী খাতের গভীরতা 120 থেকে 180 মিটার, অর্থাৎ নদী বয়ে চলেছে পাড় থেকে 120 থেকে 180 মিটার নিচে। সমুদ্র থেকে 12,774 ফুট বা 3,894 মিটার উচ্চতাতে অবস্থিত ভাঙ্কার মনাস্ট্রি। ধাং বা দাং কথাটির অর্থ ক্লিফ বা খাড়া পাহাড়, আর কার বা খার কথাটির অর্থ দুর্গ। ধাঙ্কার স্পিতির কি মনাস্ট্রি বা লাদাখের থিকসে লিকির মনাস্ট্রির মতো তিব্বতী দুর্গের স্টাইলে বানানো। মাটির খাজে বাড়িগুলি দেখতে অদ্ভুত লাগছিল, সাথে এটা স্পষ্ট অনুভূতি হচ্ছিল যে এই ভূমিরূপ সমুদ্রের তলদেশ ছাড়া কোথাও হতে পারে না। ধাঙ্কার কাজা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। সেই সপ্তদশ শতকে ধাঙ্কার ছিল স্পিতির রাজধানী। এখানে যে কজন মানুষ থাকেন তাদের খাবারের জন্য পাহাড়ের খাজে চাষের বন্দোবস্তও আছে। বৌদ্ধ ধর্মের প্রচারে 2009 সালে দালাই লামা উদ্ঘাটন করেন নতুন মন্দির প্রাঙ্গণ। ধাঙ্কারের এই অদ্ভুত ভূমিরূপ এক অনন্য অভিজ্ঞতার জন্ম দিয়েছিল। ঝুড়ো পাহাড় আর তার খাজে বানানো ঘরবাড়িগুলি দেখে নিজেকে কেমন যেন অন্য গ্রহের বাসিন্দা বলে মনে হচ্ছিল। যাই হোক, ধাঙ্কার ছেড়ে আমরা রওনা দিয়েছি কাজার দিকে। স্পিতি নদীর গভীর গিরিখাত ও ন্যাড়া পাহাড় দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। স্পিতির জলবায়ু তিব্বতের মতোই এক্সট্রিম। শীতকালে তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, গ্রীষ্মে তা উঠে যায় 15 ডিগ্রি সেন্টিগ্রেডে। গ্রীষ্মকাল ছোটও বটে, মাত্র 3-4 মাসের, আর বৃষ্টিপাত তা তো খুবই কম, যা হয় তা তুষারপাতই। কাজা স্পিতি ভ্যালির সাব ডিভিশনাল হেডকোয়ার্টার। কাজা অবস্থিত হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলায়। এটি স্পিতি ভ্যালির বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র, যার উচ্চতা 3,650 মিটার বা 11,980 মিটার। দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই স্থানে যার ছবি দেখা যায় ভ্রমণে প্রতিটি পুজো সংখ্যায়। ভ্রমণ পত্রিকায় যখনই স্পিতি নিয়ে লেখা হয়, দেখানো হয় এই ঝুড়ো পাথরের দেওয়ালটি। এটি যেন কাজার প্রতীক।
বন্ধুরা, এই পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন বলে আশা রাখছি যে ভিডিও আপনাদের ভালো লাগছে। তাই ভিডিওটি অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সেই ছোটবেলায় পড়েছি যে হিমালয় উত্তর দক্ষিণে 4 ভাগে বিভক্ত। এই যাত্রায় কিরাতপুরে দেখেছি শিবালিক, অবহিমালয় দেখেছি মানালির পীর পাঞ্জালে, হিমাদ্রি বা হিমগিরি দেখেছি কিন্নর কৈলাসে। এখন টেথিস হিমালয় দেখার পালা। টেথিস হিমালয় শুরু হয়েছিল খাপ পেরোনোর পর টাবর পথে। সেই দৃশ্য দেখেছি আগের ভিডিওতে। যারা সেই ভিডিও দেখেননি তারা আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে তা অবশ্যই দেখুন। কাজার প্ল্যানটা আমাদের অন্য স্থানগুলির মতো ছিল না। আগে বিভিন্ন স্থানে আমরা হোটেল খুঁজে তবে ঘুরতে বেরোতাম, কিন্তু এক্ষেত্রে হলো ঠিক তার বিপরীত। আমরা টাবো থেকে বেরিয়ে সোজা পৌঁছালাম ছিছাম ব্রিজ দেখতে। কাজার ছিছাম ব্রিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট। ছিছাম ব্রিজ দাঁড়িয়ে আছে 4150 মিটার উচ্চতায়। অত্যন্ত মজবুত শক্তিশালী স্টিল দড়ি দিয়ে তৈরি সাসপেনশন কেবল দুটি পাহাড়ের মাঝে ব্রিজটিকে ঝুলিয়ে রেখেছে। মাঝে 1000 ফুট উচ্চতার গভীর খাত, যার তুলনা চলে গ্র্যান্ড ক্যানিয়নের সাথে। ব্রিজটি তৈরির আগে ছিছাম ও কিব্বের গ্রাম দুটি দূরত্ব ছিল প্রায় 3 ঘন্টা। ব্রিজটির নিচ থেকে যে নালাটি বয়ে গেছে তার নাম সাম্বা লাম্বা নালা। অত্যন্ত কঠিন প্রকৃতির কারণে ব্রিজটি তৈরিতে সময় লেগেছিল প্রায় 15 বছর। কাজা শহর থেকে এখানকার দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আর আপনি যদি মানালি থেকে আসতে চান তাহলে কিয়াতো হয়ে পৌঁছাতে পারেন ছিছাম। স্পিতির এই রুক্ষ প্রকৃতি বড়ই অদ্ভুত। রাস্তার প্রতিটি বাঁকে আপনার জন্য থাকবে সাসপেন্স। এই প্রকৃতিতে মানুষই বা কিভাবে বসবাস করে, আর কিভাবেই বা এত উঁচুতে মানুষ রাস্তা সহ বানিয়ে ফেলেছে একটা আস্ত শহর, এটা ভেবেই কেটে যাবে আপনার দিনগুলি। যাই হোক, ছিছামের পর আমরা এসে পৌঁছেছি কিব্বের গ্রামে। একসময় ছোটবেলায় বইতে পড়েছিলাম ভারতের সব থেকে উঁচু গ্রাম যা সড়ক ও বিদ্যুৎ সংযোগের দ্বারা যুক্ত তা হলো কিব্বের। আজ সেই বইয়ের পাতার ছবি থেকে যেন উঠে এসেছে এই কিব্বের গ্রাম, স্বপ্ন থেকে বাস্তবে। কিব্বের গ্রামটি 4270 মিটার বা 14,010 ফুট উচ্চতাতে অবস্থিত। স্পিতি ও লাদাখের মাঝে দাঁড়িয়ে থাকা জাসকার পর্বতের উঁচু গিরিপথের যাত্রা কিন্তু শুরু হয় এখান থেকেই। গ্রামটি ভারতের সব থেকে কম বসতিযুক্ত গ্রামগুলির একটি। বসতি মাত্র 400টি মানুষের। কিব্বের দর্শন শেষ করে এগিয়ে যাব কাজার প্রধান আকর্ষণ কি মনাস্ট্রি দর্শনে। কি মনাস্ট্রি পৌঁছানোর রাস্তাটি বড়ই অদ্ভুত আর অপূর্ব সুন্দরও বটে। মনাস্ট্রিতে উঠতে উঠতে নিচের অসাধারণ স্পিতি উপত্যকার দর্শন ও উপরে তাকালে পাহাড়ে দাঁড়িয়ে থাকা কি মনাস্ট্রি মনের মণিকোঠায় কাজাকে এক অনন্য স্থানে দাঁড় করায়। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে চলতে চলতে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম 4166 মিটার উচ্চতায় অবস্থিত কাজার তিব্বতীয় বৌদ্ধ মনাস্ট্রি কি মনাস্ট্রিতে। 11 শতাব্দীতে বানানো এই কাজার মনাস্ট্রিটি স্পিতি উপত্যকার সব থেকে বড় মনাস্ট্রি। কাজা শহর থেকে মনাস্ট্রিটির দূরত্ব 12 কিলোমিটার আর মানালি থেকে এই মনাস্ট্রির দূরত্ব 210 কিলোমিটার। কি মনাস্ট্রির ইতিহাস কিন্তু খুবই প্রাচীন। টাবো মনাস্ট্রির পর এটি স্পিতির প্রাচীনতম মনাস্ট্রি, যা দ্রোমতন 11 শতকে স্থাপন করেন। মঙ্গলরা কয়েকবার এই মনাস্ট্রিটি লুটও করেন, এমনকি 17 শতকে পঞ্চম দালাই লামার সময়ও। 1841-এ কাশ্মীরের ডোগরা ও শিখ যোদ্ধা দ্বারা এই মনাস্ট্রিটি লুণ্ঠিত হয়। মনাস্ট্রিটির ভিতরে উপাসনা হল ও ধ্যান কক্ষ মনাস্ট্রিটিকে বিশিষ্ট স্থানে পরিণত করে। তবে উপাসনা কক্ষটি নো ফটোগ্রাফি জোনের অন্তর্ভুক্ত হওয়ায় এর কোনো ছবি দেওয়া সম্ভব হলো না। মনাস্ট্রিটির ভিতরে অতিথি সেবা কক্ষে লামাদের সাথে বসে লামাদের হাতে তৈরি চা সেবন ও বৌদ্ধ ধর্ম আলোচনা আমাদের ভ্রমণ অভিজ্ঞতাকে এক অন্য মাত্রা দিল। আর তার সাথে স্পিতি উপত্যকা এই পরিবেশকে যেন স্বর্গে পরিণত করেছে। আমার ও আমার বন্ধুর পরিবার যে সময় এখানে কাটিয়েছি তা ভোলার নয় মোটেও। এই স্পিতির উপত্যকা ও কি মনাস্ট্রিকে যতদিন বাঁচব রেখে দেব স্বপ্নের মণিকোঠায়।
কি মনাস্ট্রির দর্শন সেরে আমাদের হোটেল খোঁজার পালা। উপর থেকে নিচে নামার সময় দেখা স্পিতির রূপ ভোলার নয়। পাহাড়ি নদীর এত চওড়া ভ্যালি কোথাও দেখেছি বলে মনে পড়ে না। খানিকটা মিল হয়তো ইয়ুমথাংয়ের সাথে থাকতে পারে। যাই হোক, অক্টোবর মাসের শেষের দিন, তাই ফাঁকা হোটেল পেতে সমস্যা হলো না। কয়েকটি স্থান দেখে পছন্দ হলো ইন্ডিয়ান অয়েল পাম্প কাজার পাশের আইসল্যান্ড হোমস্টে। হোটেল না বলে একে হোমস্টে বলাই ভালো। বাড়িতে ঘরগুলির আরামদায়ক পরিবেশ, বাইরের মনোরম দৃশ্য, মহিলাদের খাবার পরিবেশন করার রীতি ও সদস্যদের অতিথি পরায়ণতা আমাদের মুগ্ধ করল। আপনাদের সুবিধার্থে হোটেলটির কন্ট্যাক্ট দেওয়া থাকলো স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে। ঘর ভাড়া প্রথমে 1500 টাকা বললেও অনুরোধের পর বাড়ির মালিক কমিয়ে আমাদের কাছ থেকে নেন 1000 টাকা। তবে মে জুন মাসে এলে এত কম দামে এত ভালো ঘর পাবেন বলে মনে হয় না। যাই হোক, এটি ছাড়াও আপনাদের সুবিধার্থে আরো কয়েকটি ঘরের যোগাযোগ দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। আমাদের হোটেলের কাছেই অবস্থিত কাজার সাক্ষ্য ট্যাংগুদ মনাস্ট্রি। শহরের কাছে হলেও মনাস্ট্রিটিতে ভিড় কিন্তু একদমই নেই। মনাস্ট্রিটির দিনের এবং রাতের ভিউ কিন্তু একদম আলাদা। বৌদ্ধ লামাদের থাকার জন্য আছে কয়েকটি হোস্টেল। বৌদ্ধ ধর্মের সাক্ষ্য সেক্টরের জন্যই এই মনাস্ট্রিটি বিখ্যাত। বন্ধুরা, আপনাদের আঙুলের একটু ছোঁয়া আপনাদের কাছে বিনামূল্যের হলেও আমার কাছে তা কিন্তু ইন্সপিরেশন। তাই ভিডিও ভালো লাগলে একে লাইক দিতে ভুলে যাবেন না। সাথে বন্ধুদের শেয়ার করতে ও চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না। যাই হোক, এই ছিল আমাদের কাজার অভিজ্ঞতা। যদিও এবার বাদ পড়ে গেল কমিক ভিলেজ বা লাঞ্জার মতো অসাধারণ স্থান। আশা রেখে গেলাম যে এই স্থানগুলিও কোনো একদিন আবার দর্শন করতে ফিরবো এই কাজায়। না, আমাদের এই ট্রিপটি ওয়েদারের কারণে রাউন্ড ট্রিপ হয়নি, তাই মানালির পরিবর্তে যে পথে এসেছি সেই পথেই ফিরতে হবে। স্পিতি নদীর অনন্য ভূমিরূপ যতই দেখি ততই যেন অনুভূতি হয় যে এই সাক্ষাৎ আরো যদি দীর্ঘায়িত হতো তাহলে মনের সুপ্ত বাসনাগুলি আরো ডানা মেলতে পারত। এবারের মতো সেই ইচ্ছাতে ঘৃতাহুতি দিয়ে কাজা থেকে টাবো হয়ে পাড়ি দেব কল্পার উদ্দেশ্যে। মাঝে পড়বে আসার সময় ফেলে আসা নাকো। আপনাদের সুবিধার্থে স্ক্রিন এবং পিন্ড কমেন্টে দেওয়া থাকলো বিভিন্ন ধরনের গাড়ির কন্ট্যাক্ট পার্সনের কন্ট্যাক্ট। এছাড়া ট্যুরের যাবতীয় খরচ ও ট্যুর প্ল্যান দেওয়া থাকলো ভিডিওর শেষে। সেগুলি একবার দেখে যাচাই করে নিতে পারেন। হিমাচলের নাকো এবং কল্পা অত্যন্ত সুন্দর দুটি গ্রাম। অনেকে স্পিতি না ঘুরে ছিটকুল কল্পা এগুলি দেখেই ফেরত চলে যান। কল্পার সুন্দর গ্রামের ছবি অনেকে দেওয়ালে সুসজ্জিত করে রাখেন মন মুগ্ধ করার উদ্দেশ্যে। তবে সেই দৃশ্য দেখব আগামী ভিডিওতে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। খুব ভালো থাকবেন আপনারা। দেখা হবে পরের ভিডিও কল্পাতে। ধন্যবাদ।